হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 12-এর কারেন্ট ইলেকট্রিসিটি পর্যায়ের ইলেকট্রিক্যাল মেজারমেন্ট এই পর্যায়েতে আমরা আজ একটি বিশেষ ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলবো, যার নাম হলো পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার নামটার মধ্যেই লুকিয়ে আছে এর অর্থটা, এর কাজটা। পোটেনশিওমিটার অ্যাকচুয়ালি এখানে একটা পোটেনশিয়ালের সঙ্গে সম্পর্ক রয়েছে। পোটেনশিয়াল আর একটা হচ্ছে মিটার। মিটার মানে যন্ত্র। আমাদের বাড়িতে যেমন মিটার রিডিং, সেই মিটার মানে যন্ত্র। প্রসঙ্গক্রমে বলি যে এমইটি আর মিটার মানে যন্ত্র, কিন্তু আমরা যে একক যেটা লিখি মিটার, লেংথের একক, এমইটিআরই মিটার। এমইটিআরই মিটার মানে মিটার লেংথ, আর এমইটিআর মিটার মানে যন্ত্র, যেমন গ্যালভানোমিটার, ভোল্ট মিটার ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো তাহলে আজকে আমরা পোটেনশিওমিটার নিয়ে কথা বলবো। পোটেনশিওমিটারের মূল কাজ হলো দুটো বিন্দুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স মাপা। পোটেনশিয়াল ডিফারেন্স মাপা। এখন এখানে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠতে পারে যে আমরা তো ভোল্ট মিটার দিয়ে মাপতে পারি দুটো বিন্দুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে পোটেনশিওমিটারের কাজ কি? কাজ এটাই যে পোটেনশিওমিটার দিয়ে অনেক সূক্ষ্মভাবে, অনেক অ্যাকিউরেটলি, অনেক সঠিকভাবে আমরা দুটো বিন্দুর পোটেনশিয়াল ডিফারেন্স মাপতে পারি, এবং একটি কোষের ইএমএফ অ্যাকিউরেটলি আমরা মাপতে পারি। ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। কিন্তু আমরা যখন ভোল্ট মিটার দিয়ে ইএমএফ মাপতে যাই, তখন কিন্তু আমরা পুরোপুরি ইএমএফ এর ভ্যালুটা পাই না, কারণ সেখানে নষ্ট ভোল্ট মাইনাস হয়ে যায়। অর্থাৎ আমরা যেটা পাই সেটা হচ্ছে যে এক্সটার্নাল যে রেজিস্ট্যান্স, তার অর্থাৎ টার্মিনাল ভোল্টেজ, অর্থাৎ ইএমএফ এর অ্যাকুরেট ভ্যালুটা কিন্তু আমরা ভোল্ট মিটারের সাহায্যে পাই না। কিন্তু পোটেনশিওমিটারের সাহায্যে আমরা অত্যন্ত সূক্ষ্মভাবে আমরা এটা মাপতে পারি। তো আজকে আমরা সেই পোটেনশিওমিটার নিয়ে আমরা কথা বলবো। তো পোটেনশিওমিটার আসলে একটা এই ইনস্ট্রুমেন্ট অফ এ ওয়্যার, একটা তারের যন্ত্র, একটা তার, লম্বা তার ছাড়া কিছুই না। একটা লম্বা তার, এ লং ওয়্যার। কিন্তু এই ওয়্যারটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে ওয়্যারটা হচ্ছে তার যে মেটেরিয়াল, সেই মেটেরিয়ালটা হচ্ছে পিওর হতে হবে, অর্থাৎ সমস্ত লেংথ জুড়ে যেন মেটেরিয়াল অর্থাৎ উপাদানের ঘনত্ব বা অন্যান্য ইলেকট্রিক্যাল প্রপার্টি যেন সেম থাকে, আর ইউনিফর্ম ক্রস সেকশন যেন হয়, অর্থাৎ সুষম প্রস্থচ্ছেদের তার, কোনো জায়গায় মোটা কোনো জায়গায় সরু, তাহলে কিন্তু হবে না। তাহলে পোটেনশিওমিটার মানে একটা তারের যন্ত্র, সোজা কথায় একটা তার, যেটা একটা কার্ডবোর্ডের, একটা বোর্ডের ওপরেতে, কাঠের ওপরে, কাঠের পাটাতনের ওপরে ফিট করা থাকে। এখন কতটা লম্বা তার, এইটা অনেকটাই নির্ভর করছে আমি পোটেনশিওমিটার কতটা সূক্ষ্মভাবে মাপবো তার উপর। আমরা একটু একটু করে জেনেও যেতে পারি যে অ্যাকচুয়ালি পোটেনশিওমিটারের এই লেংথটা যত আমরা বাড়াবো তত অ্যাকিউরেট মেজারমেন্ট হবে, আর পোটেনশিওমিটারের লেংথটাকে আমরা কমালে অ্যাকিউরেসিটা একটু কমবে। তো সাধারণভাবে আমাদের এইচএস লেভেলে যে পোটেনশিওমিটার ল্যাবে আমরা ব্যবহার করি, সেটা একটা 1000 সেন্টিমিটার মানে 10 মিটারের একটা তার, অখণ্ড তার।
10 মিটারের একটা অখণ্ড তার একটা কাঠের পাটাতনের ওপর থাকে। স্বাভাবিকভাবেই আমার এই কথা শুনে অনেকের হয়তো মনে হচ্ছে যে স্যার 10 মিটার তার কোথায় রাখবেন? 10 মিটার তার রাখার মতো তাহলে 10 মিটার মিনিমাম দৈর্ঘ্যের তো ঘর চাই। না, অ্যাকচুয়ালি এই 10 মিটার তারকে আমরা 1 মিটার করে করে আমরা লেন্থটাকে, ওই অখণ্ড তারটাকে পরপর পরপর 1 মিটার করে করে 10টা তারকে আমরা পরপর রাখবো, প্যারালেল তার। এবং সেই তারের সঙ্গে মানে ব্যাপারটা হচ্ছে এইরকম যে এরকম, আমি শুধু তারটা দেখাচ্ছি। এখান থেকে একটা তার স্টার্ট হলো, এইখান থেকে এইখানে একটা হচ্ছে তামার, আমি ছোট করেই লিখছি, একটা তামার নিরেট তামার এবং মোটা একটা পাত থাকে, মানে এর রেজিস্ট্যান্স কেন নিই না, রেজিস্ট্যান্স অলমোস্ট আমরা 0 ধরি। আবার এই তারটার এই প্রান্তে এই একটা তার, আবার এইখানে আরেকটা তামার ওরকম পাত থাকে, আবার এইখানে একটা তার, আবার এর এখানে আরেকটা তামার পাত থাকে, আবার এইখানে একটা তার, এইভাবে পরপর তারগুলো থাকে। তো এই গোটা লেন্থটা মানে এখান থেকে এটা হচ্ছে 1 মিটার, এখান থেকে এটা 1 মিটার, এখান থেকে এটা 1 মিটার, এখান থেকে এটা 1 মিটার। এইবার আমি যত লেন্থ বাড়াবো তত বাড়বে। তো এখন এটা যদি 10 মিটারের হয় তাহলে 1 2 3 4, 1 2 3 4 5 6 এরকম করে 10টা তো আঁকতে হবে, সেটা তো আর আঁকা সম্ভব নয়। তাই আমরা খাতায় যখন পোটেনশিওমিটার আঁকবো আমরা একটা শুধু লম্বা তার এঁকে দেব, আর কিছু করব না, শুধু একটা লম্বা তার আমরা এখানে এঁকে দেব, সেভাবেই করব। তাহলে বিষয়টা হচ্ছে এরকম। এইবার এখানে কি হয় না, এখানে একটা স্কেল থাকে, এখানে একটা স্কেল বসানো থাকে, এই স্কেলটা বসানো থাকে এখানে। এই স্কেলটার এইখান থেকে এটা 0 1 2 3 এইভাবে পরপর, এটা 0 1 2 3 এভাবে 1 মিটার দৈর্ঘ্য এই পর্যন্ত। সেন্টিমিটারে যদি থাকে তাহলে 1 সেন্টিমিটার 100 সেন্টিমিটার এইভাবে থাকে। তো এইভাবে প্রত্যেকটা দৈর্ঘ্যকে আমরা মাপতে পারি। মানে এটা গেল প্রথম প্রশ্ন পোটেনশিওমিটারে। তাহলে পোটেনশিওমিটার হচ্ছে একটা লম্বা তার। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে, এবং তারটার বৈশিষ্ট্য বলেছি, তারটা হচ্ছে একটা সুষম প্রস্থচ্ছেদের একটা তার। এবার দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই পুরোটা একটা কাঠের হচ্ছে একটা পাটাতনের ওপরেতে বসানো থাকে। দ্বিতীয় এইটাকে মানে এই পোটেনশিওমিটার যে পদ্ধতিতে আমরা মেজারমেন্ট গুলো করে থাকি সেই পদ্ধতির নাম হচ্ছে নাল পয়েন্ট মেথড। নাল পয়েন্ট মেথড। নাল পয়েন্ট মেথড কি না, বাংলায় হলো নিষ্পন্দ বিন্দু পদ্ধতি। নিষ্পন্দ বিন্দু পদ্ধতি অর্থাৎ আমি দেখাবো পরে সার্কিটটা। এখানে একটা গ্যালভানোমিটার আমরা ব্যবহার করব, এবং এই গ্যালভানোমিটার সার্কিটের মানে এমন ভাবে আমরা কানেক্ট করব যে নো কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার। অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট গেলে আমরা কি জানি, ডিফ্লেক্টেড হয় গ্যালভানোমিটারের কাঁটা বাঁ দিক বা ডান দিক। তো এখানে ডিফ্লেকশন হবে না, তার মানে নো কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার, এবং ডিফ্লেকশন হবে না বলেই এটার নাম হচ্ছে নাল পয়েন্ট, নিষ্পন্দ। সেই জন্য এটা নিষ্পন্দ বিন্দু, মানে আমরা সেভাবেই কানেকশনটা করব। এটা গেল। এবার এটা গেল গ্যালভানোমিটারের পোটেনশিওমিটারের মেথডটা। এবার আমি যদি একটা তার, শুধু একটা লম্বা সুষম প্রস্থচ্ছেদের একটা তারকে যদি আমি
দেখাই একটা পোটেনশিওমিটার হিসাবে। আমি এরকম ভাবে রাখছি না, আমি জাস্ট একটা লম্বা সুষম প্রস্থচ্ছেদের তার, তাকে আমি পোটেনশিওমিটার হিসাবে দেখাচ্ছি। আমি ধরে নিলাম এইটা একটা পোটেনশিওমিটার। এই পোটেনশিওমিটারের এই তারটা একটা লম্বা তার, এবং সেটা আমি বললাম এটা আমার ইচ্ছা মতো পরিবর্তন করা যায়। এই পোটেনশিওমিটারের দু প্রান্তে একটা ব্যাটারি কানেক্ট করা থাকে। ব্যাটারি মানে কম্বিনেশন অফ সেল। একটা সেলকে আমরা সেল বলি, কিন্তু একাধিক সেল যখন কম্বাইন থাকে তখন তাকে আমরা ব্যাটারি বলি। একটা ব্যাটারি কানেক্ট করা থাকে এইভাবে, অর্থাৎ এই ব্যাটারির মধ্য দিয়ে, এই তারের মধ্য দিয়ে কারেন্ট, যার আমি যদি এটা পজিটিভ দিয়েছি তার মানে এখান দিয়ে কারেন্ট যাচ্ছে এই তারের মধ্য দিয়ে। এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটার নাম হচ্ছে ড্রাইভার ব্যাটারি। ড্রাইভার ব্যাটারি অর্থাৎ এই পোটেনশিওমিটারকে পরিচালনা করার জন্য বা চালু করার জন্য এই ব্যাটারিটা ব্যবহার করা হয়। এটা নির্দিষ্ট আমাদের নন, এর ইএমএফ হচ্ছে নন, আমি ধরে নিলাম ই বা E0, এটা স্ট্যান্ডার্ড। তো এটা ড্রাইভার ব্যাটারি আমরা বলে থাকি। এখন কি হচ্ছে না, এই যে ড্রাইভার ব্যাটারিটা এখান দিয়ে যখনই যাচ্ছে, আমি এই যে তারে কানেক্ট করেছি, এখানে দেখো কোনো জিগজ্যাগ নেই, মানে স্ট্রেট লাইন ওয়্যার, তার মানে এটা ধরে নিতে হবে যে এখানে কোনো রেজিস্ট্যান্স নেই। কিন্তু এই যে তারটা, এই তারটা সুষম, আমি বলেছি সুষম প্রস্থচ্ছেদের লম্বা তার। তো এই তারটা সাধারণত যেটা হয় ম্যাঙ্গানিন বা কনস্ট্যান্টিন এই ইয়েতে, মানে মিশ্র ইয়েতে তৈরি হয়, মানে তোমার হচ্ছে যে মিশ্র ধাতু। তো এর প্রত্যেক একক দৈর্ঘ্যের যে রোধ, সেই রোধ কিন্তু নির্দিষ্ট। তো আমরা যদি এখানে এই গোটা তারটার আমরা রোধকে আর ধরি, আর লেন্থ যদি আমরা এল ধরি, তাহলে পরে প্রতি একক দৈর্ঘ্যের রোধ কত হবে? এল দৈর্ঘ্যের জন্য রোধ হচ্ছে আর। তাহলে একক দৈর্ঘ্যের জন্য রোধ কত হবে? আর বাই এল। এটা আমরা, তার মানে একক কি হবে? ওহম পার মিটার। আমরা যদি মিটার এককে বলি, আর এটা যদি ওহম পার মিটার, এটা কিন্তু প্রত্যেকটা অংশের জন্য নির্দিষ্ট। যে কোনো অংশকে ধরলে তার দৈর্ঘ্যের সমানুপাতিক এর ইয়েটা হবে, অর্থাৎ এখান থেকে এটা বাড়বে। তো এই হচ্ছে বিষয়। এইবারে আমরা একটা একটা করে আলোচনার মধ্যে আসব যে আমরা পোটেনশিওমিটারকে কি কি ভাবে ইউজ করতে পারি। আমরা একটা পোটেনশিওমিটারকে অনেকভাবে ইউজ করা যায়, তার কয়েকটা আমি এখানে বলবো। আর আমি সেগুলো একটু লিখে দিই, ওটা মুছে দিলাম। ইউজেস অফ পোটেনশিওমিটার। এক, as a variable resistance. Number 2, as a variable EMF or potential source. As a variable of EMF and potential source. Number 3, as an instrument of comparing EMF of two cells. Number 4, as an instrument of measuring
EMF of a cell. Number 5, as an instrument of measuring internal resistance of a cell, or as an instrument of measuring a potential difference against a resistance of a circuit. এতগুলো ইউজ আমরা করতে পারি। কি কি বললাম? অ্যাজ এ ভেরিয়েবল রেজিস্ট্যান্স, অর্থাৎ পোটেনশিওমিটারকে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স হিসাবে ইউজ করতে পারি। অ্যাজ আ ভেরিয়েবল ইএমএফ অর পোটেনশিয়াল সোর্স, মানে বিভিন্ন ইএমএফ বা বিভিন্ন পোটেনশিয়াল ডিফারেন্স আমি একটা মানে সোর্স হিসাবে আমরা পোটেনশিওমিটারকে ব্যবহার করতে পারি। দুটো সেলের ইএমএফ এর মধ্যে কম্পেয়ার করতে পারি, তুলনা করতে পারি রেশিও সাহায্যে। আমরা যে কোনো একটা সেলের সরাসরি ইএমএফ আমরা অ্যাকিউরেটলি ডিটারমিন করতে পারি, কারণ ভোল্টমিটার দিয়ে এটা হয় না, আমি আগেই বলেছি। আর অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ মেজারিং ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল, একটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্সকে আমরা মাপতে পারি। আর পোটেনশিয়াল ডিফারেন্স এগেনস্ট এ রেজিস্ট্যান্স, আমরা একটা রেজিস্ট্যান্সের দু প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স কত বা তার মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা আমরা মাপতে পারি, যেটা অন্য কোনো সার্কিটের মধ্যে ওই রেজিস্ট্যান্সটা আছে। মানে কোনো সার্কিটের কোনো একটা অংশে কোনো রেজিস্ট্যান্সের দু প্রান্তের বিভব পার্থক্য কত তা আমরা মাপতে পারি একটা পোটেনশিওমিটারের সাহায্যে। এবারে আমি একটা একটা করে বিষয়গুলোকে বলবো, তাহলে পুরোটা বুঝলাম। আচ্ছা, প্রথমত বলি যে প্রথম যেটা বলেছিলাম, অ্যাজ আ ভেরিয়েবল রেজিস্ট্যান্স, আমরা বলেছি যে একটা পোটেনশিওমিটার তার লেন্থ হচ্ছে এল তারের এবং সুষম তার, আর তার রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার ইজ আর। তাহলে এটা যদি সুষম হয় তাহলে প্রতি একক দৈর্ঘ্যে, তার মানে রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ কত হবে? আর বাই এল। এখন এই তারের, এই গোটা তারের যে কোনো একটা অংশকে ধরে নিলাম এইটা, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স। আমি যদি রেজিস্ট্যান্স হিসাবে এইটুকু অংশকে ব্যবহার করতে চাই তাহলে এর রেজিস্ট্যান্স কত হবে? তাহলে রেজিস্ট্যান্স অফ এক্স লেন্থ কত হবে? একক লেন্থে আর বাই এল, তাহলে এক্স এর জন্য কত হবে? আর বাই এল ইন্টু এক্স। এখন লক্ষ্য করার বিষয়, দেখো রেজিস্ট্যান্স অফ এক্স লেন্থ, মানে এক্স লেন্থ যেরকম বাড়াবো রেজিস্ট্যান্সটাও বাড়বে। তার মানে এই পোটেনশিওমিটার তারের বিভিন্ন দৈর্ঘ্য ব্যবহার করে আমরা বিভিন্ন রোধ সৃষ্টি করতে পারি। তাই জন্য এটাকে আমরা বলছি অ্যাজ আ ভেরিয়েবল রেজিস্ট্যান্স। আমরা যখন যদি একটা পোটেনশিওমিটার তারকে আমরা রোধ হিসাবেই ব্যবহার করি মিনিমাম, তাহলে তার সামান্য যে অংশটাকে ব্যবহার করব সেই অংশটার রোধটা ওখানে কাজ করবে। তাহলে সেই অংশটার রোধটা আবার দৈর্ঘ্যের উপর নির্ভর করে, সেই জন্য ভেরিয়েবল। দৈর্ঘ্য যেরম পাবো আমরা আস্তে আস্তে রোধটাকে বাড়াতে পারি। তো এটা প্রথম অংশ। দ্বিতীয় যে পয়েন্ট ছিল
আমি এটা মুছে দিই। দ্বিতীয় যে পয়েন্ট ছিল সেটা হচ্ছে যে অ্যাজ আ ভেরিয়েবল সোর্স অফ ইএমএফ অর পোটেনশিয়াল সোর্স অথবা ইএমএফ সোর্স হিসাবে আমরা ব্যবহার করতে পারি। কিরকম না, এটা একটা পোটেনশিওমিটারের তার এবি, এর দৈর্ঘ্য এল, এর রেজিস্ট্যান্স হচ্ছে আর, টোটাল রেজিস্ট্যান্স। আমি এটাকে একটা ড্রাইভার ব্যাটারির সঙ্গে কানেক্ট করলাম অফ ইএমএফ ই জিরো। ঠিক আছে, ইএমএফ ই জিরো। তাহলে পরে এই যে তারগুলো, এগুলো তো রোধ নেই, তাহলে পরে এর মধ্য দিয়ে যে ইয়ে যাবে তোমার হচ্ছে যে কারেন্ট যাবে, সেই কারেন্ট কত হবে? তার মানে কারেন্ট থ্রু দি ওয়্যার কত হবে? ই জিরো বাই আর। কারণ ই জিরো ইএমএফ, আমরা এখানে ই জিরো আমরা ধরে নিই যে এখানে মানে নগণ্য অভ্যন্তরীণ রোধের একটা ব্যাটারি ব্যবহার করেছি। তার মানে আমরা ধরে নিতে পারি ইন্টারনাল রেজিস্ট্যান্স প্রায় নেই, জিরোর কাছাকাছি। তাই জন্য এটাকে সরাসরি ইএমএফ ব্যবহার করেছি, ই জিরো বাই আর। এটা হচ্ছে আই কারেন্ট। এখন প্রশ্ন হচ্ছে এই আই কারেন্ট যখন যাচ্ছে, আমরা ইতিমধ্যে দেখো আমরা পড়েছি কি বলে, আমরা কার্সফের সূত্র পড়েছি বা ওহমের সূত্র পড়েছি। তাহলে এই এবি তারের মধ্য দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে নিশ্চিতভাবেই বলা যেতে পারে এর হচ্ছে পোটেনশিয়াল বেশি, বি এর হচ্ছে পোটেনশিয়াল কম। এবং যত কারেন্টের দিকে যাওয়া যাবে, কারেন্টটা যাচ্ছে কোন দিকে? এইদিকে কারেন্টটা যাচ্ছে, তাহলে কারেন্ট যেদিকে যাচ্ছে সেদিকে পোটেনশিয়াল কি হচ্ছে? আস্তে আস্তে ড্রপ হয়ে যাচ্ছে। তো এটার ইএমএফ ই জিরো মানে কি? তার মানে এর পজিটিভ মেরু আর নেগেটিভ মেরুর মধ্যেকার যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা হচ্ছে ই জিরো। তো পোটেনশিয়াল ডিফারেন্সটা ই জিরো। আমি আগেও বলেছি যে এখানে কিন্তু পার্টিকুলার পোটেনশিয়াল কত, এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট পোটেনশিয়াল ডিফারেন্সটা কত। তো আমি যেমন খুশি এটাকে ধরতে পারি। তো আমি যদি ই জিরো পোটেনশিয়াল ডিফারেন্স, মানে আমি যদি এটাকে জিরো ধরি, এটাকে তাহলে ই জিরো হবে। তাহলে এটা জিরো ধরলে এটা ই জিরো। তার মানে এখানে ই জিরো, এটার কোনো রেজিস্ট্যান্স নেই, মানে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে না। তাহলে এখানে ই জিরো আর এখানে জিরো। তাহলে এই এল দৈর্ঘ্যের মধ্যে যে পোটেনশিয়ালটা ড্রপ হয়েছে সেটা হচ্ছে ই জিরো মাইনাস জিরো, তার মানে ই জিরো। এবার ই জিরো থেকে আস্তে আস্তে কমতে কমতে তো জিরো হয়েছে। তার মানে যত দৈর্ঘ্য গেছে তত পোটেনশিয়াল কমতে থাকছিল এবং এখানে এসে জিরো হয়েছে। তাহলে পরে এল লেংথের জন্য পোটেনশিয়াল ড্রপ কত হয়েছে? ই জিরো। তাহলে এল লেংথের জন্য পোটেনশিয়াল ড্রপ হয়েছে ই জিরো। তাহলে ইউনিট লেংথের জন্য পোটেনশিয়াল ড্রপ কত? ই জিরো বাই এল। ই জিরো বাই এল এইটা। তার মানে একক দৈর্ঘ্যের জন্য এটা পোটেনশিয়াল ড্রপ। এইবার দৈর্ঘ্য যত বাড়বে পোটেনশিয়াল ড্রপটাও তত আস্তে আস্তে এদিকে বাড়তে থাকবে আর মানে কমতে থাকবে, মানে মাইনাস হতে যাবে। তার মানে এখানে জিরো হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি ঠিক আগের মতো আবার এক্স দূরত্ব নিই, এক্স দৈর্ঘ্য যদি আমি নিই, তাহলে এইখান থেকে এইটুকুর মধ্যে কত পোটেনশিয়াল ড্রপ হবে? না এখান থেকে একক দৈর্ঘ্যের জন্য ই জিরো বাই এল, তাহলে এক্স দৈর্ঘ্যের জন্য কত হবে? ই জিরো বাই এল ইন্টু এক্স। এইটা হচ্ছে পোটেনশিয়াল ড্রপ। তার মানে এই দুটো বিন্দুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে এইটা। দৈর্ঘ্য দেখো এখানে লক্ষ্য করো, ই জিরো কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট। তার মানে এক্স যত বাড়বে পোটেনশিয়াল ড্রপটা আস্তে আস্তে বাড়বে এবং পুরো তারটা নিলে এক্স এর মান এল হয়ে যাবে। তার মানে এল কেটে যাবে, তার মানে ই জিরো পুরোটার উপর পোটেনশিয়াল ড্রপ। তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে পোটেনশিয়াল ড্রপ মানে ইয়েকে তোমার পোটেনশিওমিটারকে একটা পোটেনশিয়াল ভেরিয়েবল সোর্স অফ ইএমএফ হিসাবে ব্যবহার করে। এগুলো তো একটা ইএমএফ ই জিরো বাই এল, এল লেংথ এক্সো লেংথ, তার মানে এটা ই জিরো এর ইয়ে।
তারপর এটা পোটেনশিয়াল, মানে এই পোটেনশিয়ালের এতটা অংশ এখানে ড্রপ হয়েছে, আর একটু বেশি নিলে বেশি অংশ ড্রপ হবে, পুরোটা নিলে পুরোটাই ড্রপ হবে। তার মানে আমি লেংথ বাড়িয়ে বাড়িয়ে কমিয়ে আমার ইচ্ছে মতো আমি ইএমএফ আলাদা আলাদা নিতে পারি, সেজন্য ভেরিয়েবল ইএমএফ। এখন এইখান থেকেও, এই কনসেপ্ট থেকেও বার করা যায় যে কারেন্ট থ্রু দা ওয়্যার হচ্ছে E0/R, আমি যদি দেখাই। আর এর আগে আমরা বার করলাম এক্স ডিস্টেন্সের জন্য, মানে রেজিস্ট্যান্স ফর এক্স লেংথ, এক্স লেংথের জন্য রেজিস্ট্যান্স কতবার করেছিলাম, R/L ইন্টু এক্স। তাহলে পরে আই লেংথের, এটা হচ্ছে এইটা, তার মানে এক্স লেংথে পোটেনশিয়াল ড্রপ কত হবে, আই ইন্টু আর। এটা যদি আর হয়, আমরা এক্স লেংথের যদি রেজিস্ট্যান্সকে আর ধরি, তাহলে পোটেনশিয়াল ড্রপ এগেনস্ট লেংথ এক্স কত হবে, আই আর। তার মানে আই এর ভ্যালু হচ্ছে E0/R ইন্টু R/L ইন্টু এক্স। তাহলে আর আর কেটে গেল, তার মানে কত হলো, E0/L ইন্টু এক্স, সেম অ্যাজ দিস। তার মানে আমরা যেভাবেই ভাবি না কেন, বিষয়টা হচ্ছে যে তার মানে একটা পোটেনশিওমিটারকে আমরা ভেরিয়েবল সোর্স অফ ইএমএফ হিসাবে ব্যবহার করতে পারি। এখন এটা গেল সরাসরি ইএমএফটা এখানে বিভাজিত হচ্ছে, কিন্তু যদি এই কোষটার যদি আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্সকে কনসিডার করি, তাহলে পরে কিন্তু এখানে তখন আর এই দুই প্রান্তে পোটেনশিয়াল ড্রপ হবে না, তখন এখানে এই দুই প্রান্তে ইএমএফ হবে না, এই দুই প্রান্তে একটা পোটেনশিয়াল ড্রপ হবে, সেটা বি। তো সেক্ষেত্রে আমরা এই বিভিন্ন লেংথের জন্য পোটেনশিয়াল ড্রপ পাবো, আমরা সেটা আমরা দেখে নিতে পারি। যে এখানে আমি যদি মুছে দিই, আমি এখান থেকেই দেখাচ্ছি জিনিসটা, যে কারেন্ট থ্রু দা ওয়্যার, আগের বারে যখন আমরা এর ইন্টারনাল রেজিস্ট্যান্সকে ধরিনি তখন E0/R ছিল, কিন্তু যদি আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্সকে ধরি ছোট হাতের আর, তখন তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত অফ দি সার্কিট, R প্লাস R। এইটা হচ্ছে তখন আই, আর রেজিস্ট্যান্স এই লেংথের রেজিস্ট্যান্স এটা, তার মানে এটা অ্যাকচুয়ালি হবে, একটুখানি এক্সপ্রেশনটা পাল্টে যাবে, সেটা হচ্ছে V ইজিক্যালস টু IR ইজিক্যালস টু E0/R প্লাস R ইন্টু আর এর ভ্যালু বেরিয়েছে R/L ইন্টু এক্স। তাহলে এই ভ্যালুটা পাওয়া যাবে। এখানে কিন্তু তখন এই পদ্ধতিতে আমরা করব না, তখন এখানে কিন্তু আলাদা হবে, এটা পোটেনশিয়াল ড্রপটা সরাসরি এখানেই হচ্ছিল, তখন এটা ভি দিয়ে হবে, এটা ভি বসাতে হবে। তাহলে এইভাবে আমরা পেতে পারি। আবার অনেক সময়তে এই মানে কারেন্টটাকে কন্ট্রোল করার জন্য এই ইন্টারনাল রেজিস্ট্যান্স যেমন আছে তার সঙ্গে একটা রিওস্ট্যাট অর্থাৎ একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স আমরা এখানে ব্যবহার করি। ভেরিয়েবল রেজিস্ট্যান্সের চিহ্ন হচ্ছে এরকম। তো এটা যদি RH হয়, তাহলে পরে আবার একটা এখানে টার্ম ঢুকবে, R প্লাস স্মল r প্লাস RH, আই এর মান, এবং তারপরে বাকিটা একই রকমের হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা পোটেনশিওমিটারকে আমরা একটা ভেরিয়েবল সোর্স অফ ইএমএফ অর পোটেনশিয়াল সোর্স হিসাবে এটাকে দেখতে পাচ্ছি। এরপরে আমরা যেটা করব যে দুটো সেলের মধ্যে কম্পেয়ার করে, যে মুছে দিই, আচ্ছা আমি এবারে যেটা করব 3 নম্বর, কম্পেয়ারিং of EMF of two cells, দুটো সেলের ইএমএফ কম্পেয়ার করব। আমি আবার একটা পোটেনশিওমিটার নিলাম এবি, আমি এটাকে একটা ড্রাইভার ব্যাটারি দিয়ে যুক্ত করলাম। এবার এখানে
আমি যে সেলটার, আমি এটা E0 ধরলাম, যে সেলটার আমাকে ইএমএফ নির্ণয় করতে হবে সেই সেলটাকে আমি এখানে কানেক্ট করলাম। এই যে এইটা আমি ধরলাম ই, এটা আননোন। এবার এর সঙ্গে একটা গ্যালভানোমিটার যুক্ত করলাম, যুক্ত করে এটা গ্যালভানোমিটারের, এটাকে বলা হয় জকি। জকিটা কি জিনিস না, জকিটা হচ্ছে যে একটা জাস্ট কানেক্টর এই গোটা তারের মধ্য দিয়ে স্লাইড করতে পারে, এবং যেখানটায় আমি টিপে ধরবো সেইখানটায় একটা রকম ইয়ে আছে, মানে ইলাস্টিক একটা পাত আছে, ধাতব পাত, ওই ইলাস্টিসিটির জন্য ওর সঙ্গে টাচ হবে, আবার ছেড়ে দিলে উঠে যাবে। অর্থাৎ যে কোনো লেংথে, জকির সাহায্যে তারের যে কোনো লেংথে আমি এটাকে সরিয়ে সরিয়ে টাচ করাতে পারি। এইবার প্রশ্ন হচ্ছে যে এই অবস্থায় যদি আমি এইটা ইয়ে করি, ধরো আমি এই সেলটাকে এই সেলটার আমি ইএমএফ এর সঙ্গে কম্পেয়ার করব, সেটাও হতে পারে। আবার সরাসরি আমি, আচ্ছা একটু বেশ আমি এরকম ভাবেই এটা বলছি, প্রথমে ইএমএফটা আমরা ধরো একটা এটাকে নাল পয়েন্ট বার করবো, কিরকম মানে আমি এটা সরাসরি নির্ণয় করতে পারি, সরাসরি দুটো আলোচনা একসঙ্গে হয়ে যেতে পারে। সেটা হচ্ছে যে আমি যখন এই জকিটা, আমার যে কানেকশনটা ঠিকঠাক আছে কিনা তার একটা এই অন্যতম জানার উপায় হচ্ছে এই জকিটাকে যদি আমি এই প্রান্তে বা এই প্রান্তের কাছাকাছি কোনো বিন্দুতে টাচ করি, গ্যালভানোমিটার বিক্ষিপ্ত হবে, অর্থাৎ ডিফ্লেক্টেড হবে। এবার যদি বি প্রান্তের কাছাকাছি আমি আবার জকিটাকে টাচ করি, তখনও গ্যালভানোমিটার ডিফ্লেক্ট হবে, কিন্তু উল্টো দিকে। তার মানে হলো যে দু প্রান্তেই ডিফ্লেকশন হচ্ছে, কিন্তু উল্টো দিকে। তার মানে হলো যে এদের মাঝখানে এমন একটা বিন্দু পাওয়া যাবে যেখানে কোনো ডিফ্লেকশন হবে না। তার মানে তো তাই যে এখানে ধরো বাঁ দিকে ডিফ্লেকশন হলো, আমি যদি এটাকে আস্তে আস্তে সরাতে থাকি তাহলে ডিফ্লেকশনটা কমবে, কমতে কমতে জিরো হবে, জিরোর পর আবার বাড়তে বাড়তে বি বিন্দুতে ম্যাক্সিমাম হবে ডান দিকে। তার মানে মাঝের একটা বিন্দু যেখানে ডিফ্লেকশন হবে না জকিটাকে টাচ করলে, সেই যে বিন্দুটা, গ্যালভানোমিটারের কাঁটার কোনো বিক্ষেপ হবে না। তার মানে গ্যালভানোমিটার সার্কিটে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না, তার মানে এই সেলের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হবে না। গ্যালভানোমিটারের বিক্ষেপ না হওয়ার অর্থ হলো এই সেলের মধ্যেও কোনো মানে তড়িৎ প্রবাহ হবে না। এইবার সেলের মধ্যে কোনো তড়িৎ প্রবাহ হওয়া আর না হওয়ার মধ্যে পার্থক্য কি? যখনই সেলের মধ্যে তড়িৎ প্রবাহ হবে, মানে সেলের মধ্য দিয়ে, মানে ধরো পুরো বর্তনীটা কমপ্লিট আছে, কারেন্ট যাচ্ছে, তার মানে তখন কিন্তু কোষের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা কিন্তু সক্রিয় হবে। একটা জায়গায় রোধ আছে, আমি বুঝবো কি করে? আমি বুঝবো সেভাবেই যদি তার মধ্য দিয়ে কারেন্ট যায়, কারণ রোধ তো বাধা, তাহলে কারেন্টকে বাধা দিলে তবে তো বুঝবো রোধ আছে। তার মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স তখনই অ্যাক্টিভ হয় যখন তার মধ্য দিয়ে কারেন্ট যায়, আর যদি কোনো কারেন্ট না যায় তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যাক্টিভ হয় না। তার মানে আমি যদি, তার মানে এখানে যদি ধরি ই ইজ ইকুয়ালস টু ভি প্লাস আই আর, এখানে আইটা যদি জিরো হয়ে যায় তার মানে এই টার্মটা থাকবে না, তার মানে ই সমান ভি। তার মানে হচ্ছে এই ব্যাটারির দু প্রান্তের যা টার্মিনাল ভোল্টেজ তাই ইএমএফ। তার মানে আমি এই দু প্রান্তের ভোল্টেজ মানে কি, এটার তো কোনো রোধ নেই, তার মানে এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজ, এটা টাচ করছে এখানে, তাহলে এই প্রান্তের ভোল্টেজ, এই ভোল্টেজটাই এই ভোল্টেজের সঙ্গে সমান হবে। কারণ এখানে লক্ষ্য করে দেখো যে এই ব্যাটারিটার যে প্রান্তটা, পজিটিভ প্রান্তটাকে এ বিন্দুতে নিয়ে আসা হয়েছে, আবার এই ব্যাটারিরও পজিটিভ, মানে তার মানে আমি যদি এটা না থাকতো উপরের সার্কিটটা, তাহলে এই গোটা পোটেনশিয়ালটা এর মধ্যে ড্রপ হতো, এবির মধ্যে E0। এখন এইবার যত আমি এটা কিভাবে তো আগে রিতে দেখালাম যে E0 থেকে আস্তে আস্তে কমতে কমতে জিরো হচ্ছে, তার মানে লেন্থ অনুযায়ী এইটার পোটেনশিয়াল ড্রপ হচ্ছে। তার মানে এই ব্যাটারিটার একটা অংশ ইএমএফ এখানে ড্রপ হচ্ছে, সেই ড্রপটা আর এইখানে যে পোটেনশিয়ালটা আছে এইটা যখন সমান সমান হয়ে যাচ্ছে,
তখন এইটার মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। তার মানে হলো এই যে এই অংশটুকু, আমি যদি এই অংশটাকে সি ধরি, তাহলে এসি অংশের ধরে নিলাম এই দৈর্ঘ্যটা এল, এসি অংশের দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে ভি এসি সমান কত লিখবো আমরা? ভি এসি সমান এর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছিল, এখানে যে পোটেনশিয়াল ড্রপ হবে এই ব্যাটারির জন্য, তার মানে ই জিরো বাই এর গোটাটার রোধ যদি আর হয়, তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে কারেন্ট। আমি লিখছি আই, এর মধ্য দিয়ে কারেন্ট হচ্ছে আই, এর মধ্য দিয়ে কারেন্ট, এই কারেন্টটা এখানে যে ড্রপ হচ্ছে তার উল্টো দিকে এটা আছে, তাহলে আই ইন্টু আর, আর মানে এইটার রোধ, তাহলে আই মানে কত? ই জিরো বাই আর ইন্টু আর, আর মানে এইটার জন্য কত না, গোটা লেন্থটা হচ্ছে, গোটা রোধটা হচ্ছে আর, মোট দৈর্ঘ্যটা হচ্ছে, আমি যদি এখান থেকে ধরে নিই মোট দৈর্ঘ্যটা হচ্ছে এল, তাহলে আর বাই এল ইন্টু এল, তার মানে কি হচ্ছে আর আর কেটে গেল, অর্থাৎ ই জিরো বাই এল ইন্টু এল। এখানে তার মানে এইটার যে পোটেনশিয়াল ড্রপ হলো সেটা হলো ই জিরো বাই এল ইন্টু এল। এখন ই জিরোটা আমরা জানা, এল মানে টোটাল লেন্থ অফ দি ওয়্যার, এটা আমার জানা, তাহলে এই লেন্থটাকে আমি মেজার করে আমি ভিএসি নির্ণয় করতে পারি। কিন্তু সার্কিটের শর্ত অনুযায়ী আমি দেখতে পাচ্ছি ভিএসি ই এর সঙ্গে সমান, তবেই তো নো কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার। তার মানে ই ইজিগলস টু, অর্থাৎ এই আননোন যে এটা মানে তোমার ইএমএফটা, সেলের যে ইএমএফ, ই ইজিগলস টু ই জিরো বাই এল ইন্টু এল। তার মানে কি দেখতে পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র আমি হচ্ছে যে এলটাকে মেপে আমি আননোন যে একটা ব্যাটারি তার এটাকে নির্ণয় করতে পারি, মানে তার ইএমএফটাকে নির্ণয় করতে পারি। এবার এমনও হতে পারে যে যদি আমার ই জিরোটা জানা নাও থাকে, তাহলে কিন্তু আমি দুটো সেল, আমি আগের যেটা বলছিলাম, যেটা আমি লিখেছি কম্পেয়ারিং অফ ইএমএফ অফ দ্য টু সেলস, আমি যদি এইটা খুলে প্রথমে যে ব্যাটারিটা ব্যবহার করলাম সেলটা ধরো ইউ ওয়ান, তাহলে ইউ ওয়ান সমান আমি কি লিখবো এই অনুযায়ী ই জিরো বাই এল ইন্টু ধরলাম তখন যে দৈর্ঘ্যের সঙ্গে মিললো সেটা হচ্ছে এল ওয়ান। আবার এটাকে খুলে ই টু, এটা খুলে দিয়ে ই টু ব্যাটারি লাগালাম, তাহলে ই টু সমান ই জিরো বাই এল ইন্টু এল টু। এবারে ই ওয়ান বাই ই টু সমান হচ্ছে এল ওয়ান বাই এল টু। তার মানে এল ওয়ান আর এল টু মেপে আমি ইউ ওয়ান এবং ই টুর অনুপাত আমি নির্ণয় করতে পারি। তার মানে আমি দুটো সেলের মানে ইএমএফ এর কম্পেয়ার করতে পারি উইথ দিস ফর্মুলা, এবং একটা সেলের ইএমএফ সরাসরি কত এইটা যদি আমার জানা থাকে, লিঙ্কটা যদি আমার জানা থাকে, তাহলে আমি সরাসরি ই ইজিক্যালস টু ই জিরো বাই এল ইন্টু এল এইভাবে কিন্তু আমি নির্ণয় করতে পারি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পোটেনশিওমিটারের আরো কয়েকটা ব্যবহার আমরা দেখলাম, যেখানে হচ্ছে যে ইএমএফ নির্ণয় করা যাচ্ছে কোনো একটা সেলের, এবং দুটো সেলের ইএমএফ কে আমরা কম্পেয়ার করতে পাচ্ছি। এইবারে আমরা পরের ইয়েতে আসবো, সেটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স মেজারমেন্ট। আমি মুছে দিচ্ছি এটা। সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স of a cell by using potentiometer, by using potentiometer। তো আমি সার্কিটটা প্রথমে আঁকছি, আমি আবার প্রথমে একটা পোটেনশিওমিটার আঁকলাম, এবি ড্রাইভার ব্যাটারি, এর ইএমএফ ই জিরো। এবারে একটা সেল নিলাম যার ইন্টারনাল রেজিস্ট্যান্স আমাকে মাপতে হবে। আমি এখানে একটা সেল নিলাম,
একটা সেল নিলাম, নেয়ার পর এখানে হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আছে, তো এটা ই আর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আর। আর এইখানে আমি একটা আলাদা রেজিস্ট্যান্স আমি নিলাম, এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর নন, দিস ইজ নন। আমি একটা জানা রোধ আমি এখানে নিলাম এইভাবে, আর এখানে একটা চাবি ব্যবহার করলাম, সুইচ, এটা সুইচ। এবার এটার সঙ্গে একটা গ্যালভানোমিটার যুক্ত করলাম। এবারে এটা হচ্ছে জকি, জাস্ট এটা হচ্ছে সার্কিট। তাহলে কি করলাম, প্রথম হচ্ছে এবি একটা পোটেনশিওমিটার, তার ড্রাইভার ব্যাটারি হচ্ছে E0। এবার যে সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে আর, সেটাকে আমি এখানে যুক্ত করলাম এবং তার সঙ্গে একটা এক্সটার্নাল সার্কিট আমরা নন রেজিস্ট্যান্স আর এখানে ব্যবহার করলাম উইথ আ সুইচ, কে সুইচ, এটা ব্যবহার করলাম। এখন এবারে এটাও কিন্তু আমরা নাল পয়েন্ট মেথডে করব। প্রথমে আমি যদি এইটা করি যে ধরো এই সুইচটাকে অফ অবস্থায় আছে, সুইচটা অফ মানে এইখানে কোনো চাবি লাগাইনি, সুইচটা অফ, খোলা আছে, এইটা কোনো কাজ করবে না, এই অংশটা, তা এটার পুরো এই অংশটা কাজ করছে। এইবার যদি আমি নাল পয়েন্টে নিয়ে আসি, যে জকিটাকে নিয়ে গিয়ে আমি এমন একটা পয়েন্টে টাচ করলাম যেখানে নাল পয়েন্ট, নো কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার, নো কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার যখনই হবে তখন আমরা কি দেখলাম না, এইখানে কিন্তু কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স কাজ করবে না। কারণ আমি আগেও বললাম যে ইন্টারনাল রেজিস্ট্যান্স তখনই কাজ করে যখন সেলের মধ্য দিয়ে কারেন্ট যায়, কিন্তু যদি নো কারেন্ট থ্রু দিস সার্কিট, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে যদি কোনো কারেন্ট না যুক্ত মানে কারেন্ট না যায়, তাহলে পরে এটা কাজ করবে না। তখন সেক্ষেত্রে আগের মতো আমরা ইএমএফ নির্ণয়ের যে ফর্মুলা, অর্থাৎ তখন ইএমএফটা পাবো, ই সমান ইএমএফ অফ দিস আননোন সেল, ই সমান আমরা কি পেয়েছিলাম, E0/L ইন্টু এল। আমি ধরে নিলাম এই লেন্থটা হলো L1 এ, ই অর্থাৎ ইএমএফ ইজ ইকুয়ালস টু E0/L ইন্টু L1। এবার সেকেন্ড ফেজ, এবারে আমি চাবিটাকে এখানে যুক্ত করে দিলাম, ধরো এখানটায় চাবি যুক্ত করে দিলাম, এখানটা ব্লক করে দিলাম, একটা চাবি দিয়ে আটকে দিলাম। তাহলে তখন এখানে এইখানে পুরো এর মধ্যে এই সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট চলবে। কারেন্ট চললে কি হবে, তখন কিন্তু এই দুটো বিন্দুর যে পোটেনশিয়াল ড্রপ অর্থাৎ টার্মিনাল ভোল্টেজ, অর্থাৎ এক্সটার্নাল রেজিস্ট্যান্সের দু প্রান্তের যে ভোল্টেজ সেইটা পাবো। এই ভোল্টেজটা মনে করলাম এই দুটো বিন্দুর ভোল্টেজ হচ্ছে ভি, এই যে পয়েন্ট দুটো, এই পয়েন্ট দুটোর ভোল্টেজ হচ্ছে ভি। কারণ তখন আর কিন্তু ই পাবো না, আমি যখন এর মধ্য দিয়ে কারেন্ট চলছিল না তখন কিন্তু ই পাচ্ছিলাম, কিন্তু যখনই এই সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট যাবে, এই যে এক্সটার্নাল সার্কিট অর্থাৎ এই ব্যাটারির ভেতর দিয়ে তো কারেন্ট যাবে, তার মানে তখন ইন্টারনাল রেজিস্ট্যান্স কাজ করবে। ইন্টারনাল রেজিস্ট্যান্স যখনই কাজ করবে তখন যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ, অর্থাৎ আমরা এখন এই ভোল্টেজটা মাপতে পারবো, অর্থাৎ এই এর দু প্রান্তের যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা যদি ভি হয় তাহলে তার জন্য আমি আবার জকিকে সরিয়ে নড়িয়ে একটা নাল পয়েন্ট পাবো। ঠিক একই রকম ভাবে ফর্মুলায় আমরা ভি সমান লিখতে পারি, কারণ পোটেনশিয়াল তো এখানে ই নির্ণয় করলে ভি সমান E0/L ইন্টু আমি মনে করলাম সেই দৈর্ঘ্যটা আমরা পেলাম L2 দৈর্ঘ্যে, E0/L ইন্টু L2, অর্থাৎ এটা পেলাম। তাহলে পরে এইবার আমরা যদি লিখি E/V সমান পুরোটা কেটে যাচ্ছে L1/L2। এইবারে ভি মানে কত, এখানে আমি যদি করি ভি মানে হচ্ছে IR। এবার আই মানে কত, আই মানে হচ্ছে এটা ইএমএফ ই, আর টোটাল এই সার্কিটের রেজিস্ট্যান্স কত, আর প্লাস আর। তার মানে আই সমান লিখতে পারি E/R প্লাস আর ইন্টু এবার এই আরটা, তাহলে এটা আমি এখানে বসিয়ে দিই, তার মানে ER/R প্লাস আর। তার মানে আমি এখানে পেলাম E/ER/R প্লাস আর ইজ ইকুয়ালস টু L1/L2। তার মানে যেটা দাঁড়ালো, এটা ওপরে যদি উঠে যায়, E ইন্টু আর প্লাস আর বাই ER ইজ ইকুয়ালস টু
L1 বাই L2, ই কেটে গেল, আর দিয়ে ভাগ করে দিলাম, 1 প্লাস আর বাই আর ইজ ইকুয়ালস টু L1 বাই L2, और R বাই আর সমান L1 বাই L2 মাইনাস 1, और আমি এখানে লিখছি, দেখা যাবে না হয়তো, R ইজ ইকুয়ালস টু R ইন্টু L1 বাই L2 মাইনাস 1। দেখো লক্ষ্য করে, দিস R ইজ ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দি সেল। এই যে এটা সমান আর, আর মানে এখানে নন রেজিস্ট্যান্স, আমি বলেছি এই রেজিস্ট্যান্সটা আমার জানা রোধ, তাহলে আর ইন্টু তাহলে মেজার করতে হবে কি L1 আর L2। L1টা কখন, এই সুইচটাকে অফ অবস্থায়, তখন এটা ইএমএফ মেজার করবে এই ফর্মুলায়, আর যখন সুইচটাকে অন অবস্থা অর্থাৎ যুক্ত করে দেবো তখন ভি মেজার করবে, তার জন্য যেটা আমরা পাবো ভি ইজ ইকুয়ালস টু 0 বাই এল ইন্টু L2, মানে দৈর্ঘ্যটা আলাদা হবে। তো সেখান থেকে আমরা রেশিও করে আমরা এখান থেকে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা বার করতে পারি। তাহলে টু মেজার only measuring the length L1 and L2, we can deduce the internal resistance of a cell with a known resistance. R is equals to small r is equals to R into root of within bracket L1 minus L2 minus 1. তার মানে আমরা দেখতে পাচ্ছি যে পোটেনশিওমিটারের সাহায্যে আমরা একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা নির্ণয় করতে পারছি। এরপরে আমরা যেটা করব যে সেটা হচ্ছে একটা এক্সটার্নাল সার্কিটের একটা অংশের কোন একটা রোধের মধ্য দিয়ে কত হচ্ছে যে তোমার কারেন্ট যাচ্ছে বা তার পোটেনশিয়াল ডিফারেন্স কত সেই রোধটা, সেটা আমরা নির্ণয় করব একই পদ্ধতিতে। আমরা একটু দেখে নিই, মুছে দিই। তাহলে আমি এইখানে ধরছি, আচ্ছা প্রথমে আমি একটা পোটেনশিওমিটার আঁকলাম উইথ আ ড্রাইভার ব্যাটারি E0, এখান থেকে একটা, এখানে যেমন সেল নিচ্ছিলাম, সেল আর নেব না, এইটা হচ্ছে একটা এক্সটার্নাল সার্কিট। আমি এটা ডটেড লাইন দিয়ে বলি তাহলে ভালো হবে। এটা হচ্ছে এক্সটার্নাল সার্কিট, এক্সটার্নাল সার্কিটের এই রেজিস্ট্যান্সটা ধরলাম আর, এর দু প্রান্তে আমরা ভি ধরে আমি বিভব হয়, এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা ভি যদি বিভব হয় তাহলে এইটা আমরা নির্ণয় করব উইথ আ পোটেনশিওমিটার লাইক দিস। একদম সেম থিং, তুমি এটা ভাবো যে এইখানে একটা সেল আছে, এটা তো অ্যাকচুয়ালি পোটেনশিয়াল, সেল কি দেয়, একটা পোটেনশিয়াল ডিফারেন্স দেয়, তাহলে এই রোধটা একটা পোটেনশিয়াল ডিফারেন্স দিচ্ছে, তাহলে সেইটা নির্ণয় করাটা কিচ্ছু না। তাহলে আমরা সরাসরি ভি সমান আমরা কি লিখবো আগের মতো, E0 বাই এল ইন্টু, যদি এটা দৈর্ঘ্য এল দূরত্বে হয় দ্যাট ইজ ইকুয়াল টু এল, ভি ইজ ইকুয়ালস টু E0 বাই এল ইন্টু এল। ব্যাস, তাহলে আমরা এখান থেকে এলটাকে মেজার করে আমরা হচ্ছে এটা নির্ণয় করতে পারি। এইবার যদি এই রোধটা আমার জানা থাকে তাহলে ভি সমান আমরা কি লিখতে পারি, IR সমান E0 বাই এল ইন্টু এল, or I is equals to E0 by LR into L, অর্থাৎ এই রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে এখান দিয়ে সেই কারেন্টটাও কিন্তু আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা পোটেনশিওমিটারের প্রচুর কাজ, একটা পোটেনশিওমিটার দিয়ে আমরা বহু জিনিস এবং অত্যন্ত অ্যাকিউরেটলি ইলেকট্রিক্যাল সমস্ত মেজারমেন্ট আমরা করতে পারবো। এখন ব্যাপার হচ্ছে যে তাহলে তো অনেক সময় এরকম প্রশ্ন হতে পারে, তাহলে ভোল্টমিটারের দরকার কি? ভোল্টমিটারের দরকার অবশ্যই আছে, কারণ তুমি ভোল্টমিটারের যেটা সব থেকে সুবিধা সেটা হচ্ছে স্মল ইন সাইজ, ছোট্ট জিনিস, সেটাকে তুমি পোর্টেবল নিয়ে যেতে পারো, যেখানে খুশি মাপতে পারো। এখন পোটেনশিওমিটার মানে বেশ একটা বড় সড়ো ব্যাপার, সমস্ত যন্ত্রপাতি নিয়ে যাওয়া, সেখানে মেজার করা অসুবিধা, তাই ল্যাবেতে আমরা পোটেনশিওমিটারকে আমরা ব্যবহার করব, কিন্তু সমস্ত সাধারণ প্র্যাকটিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে পোটেনশিওমিটার সাধারণত ব্যবহার করা হয় না, কারণ এটার অনেক অসুবিধাও আছে, নিয়ে যাওয়া টিয়ে যাওয়া ইত্যাদি।
তো এই হচ্ছে বিষয়। তো পোটেনশিওমিটার সম্পর্কে আমাদের ক্লাস আজকে শেষ হলো। ওকে, থ্যাংক ইউ।